আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জন্মভূমি পড়ব। সহজ সরল সুন্দর সাবলীল ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করব। কবি এই কবিতায় দেশের প্রতি যে মমত্ববোধ ভালোবাসা দেখিয়েছেন তা কবিতাটি পড়লেই আমরা বুঝতে পারব। জন্মভূমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। বলছে কবির জীবন সার্থক হয়েছে এই দেশে জন্মগ্রহণ করে, আর সার্থক জন্ম তার সার্থক হয়েছে মাকে ভালোবেসে। এই মাকে, এই মা হচ্ছে আমাদের দেশমাতৃকা। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। বলছে আমাদের অনেক ধন সম্পত্তি, আমাদের দেশের অনেক ধন সম্পত্তি আছে কিনা রাজার মতো রানীর মতো। রাজা রানীদের যেমন ধন সম্পত্তি থাকে সেরকম অনেক সম্পদ আছে কিনা সেটা কবি জানতে চান নাই। তিনি বলছেন শুধু আমি এটাই জানি যে আমার শরীর দেহ মন প্রাণ জুড়িয়ে যায় দেশের ছায়ায়। কোন বনেতে জানি নে ফুল গন্ধ এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। দেখো কত সুন্দরভাবে কবি দেশের প্রশংসা করেছেন। বলছে কোন বনেতে জানি নে ফুল, কোন বনের ফুলের গন্ধ এমন মনকে আকুল করে, আর কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। কোন আকাশের চাঁদ এমন হাসি হাসতে পারে। এখন তোমরা বলতে পারো যে আকাশ তো একটাই, এখানে কোন আকাশ? কোন আকাশ মানে হচ্ছে বাংলাদেশের আকাশ আর বাংলাদেশের বন। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। বলছে প্রথম যেদিন চোখ মেলে দেখেছেন সেদিনই কবির যেন চোখ জুড়িয়ে গেছে মাতৃভূমির শোভা সৌন্দর্য দেখে। বলছে এই শোভা সৌন্দর্যর মধ্যেই, এই সূর্যের আলোতেই আমি নয়ন রেখে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। কত সুন্দর একটা কবিতা কবি আমাদের জন্য লিখেছেন। দেখো পড়লে কিন্তু কবিতাটা আকারে ছোট কিন্তু এর আবেদন কিন্তু অনেক বেশি। কত সুন্দর একটা আমাদের দেশের ছবি এই দেখো পাশে আছে। আসলেই আমরা আমাদের দেশকে যদি মন থেকে ভালোবাসতে পারি তাহলে যে নিজেও তৃপ্তি পাওয়া যায়। এবার আমরা শব্দার্থগুলো পড়ব। শব্দার্থ থেকে অনেক বহুনির্বাচনী প্রশ্ন হয়। সার্থক শব্দের অর্থ হচ্ছে সফল। জনম, জন্ম শব্দটির নয় ম যুক্তাক্ষর ভেঙে ন ও ম আলাদা করা হয়েছে। এর আরও দৃষ্টান্ত আছে, যেমন রত্ন থেকে রতন, যত্ন থেকে যতন। আকুল শব্দের অর্থ হচ্ছে উৎসুক ব্যগ্র অধীর। মুদব অর্থ বুঝব বন্ধ করব। এবার আমরা পাঠ পরিচিতিটা একটু পড়ব। পাঠ পরিচিতি পড়া থাকলে লাভ হয় কি, পরীক্ষার সময় প্রশ্ন কমন না আসলে কিন্তু এই পাঠ পরিচিতি দেখে থেকেই আমরা অনেক সঠিক উত্তর লিখতে পারি। এই গীতবাণীতে জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। গীতবাণী মানে কি? এটা গীতি কবিতা, এজন্য এটা গীতবাণী বলা হয়েছে। জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন। কবির জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কিনা তাতে তার কিছু আসে যায় না, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়।
জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো, এসব কবির মনকে আকুল করে। মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে, তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। কবি পরিচিতি আমরা এবার একটু জানবো, এখান থেকেও বহু নির্বাচনী প্রশ্ন হয়। এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল বিজয়ী কবি। গীতাঞ্জলি নামের ইংরেজি কবিতার সংকলনের জন্য 1913 সালে তিনি এই পুরস্কার লাভ করেন, মানে 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। এশীয়দের মধ্যে হচ্ছে আমাদের এশিয়া দেশের মধ্যেই তিনি প্রথম। কেবল কবিতা নয়, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান, বাংলা সাহিত্যের সকল শাখায় তার একক অবদানে ঐশ্বর্যমণ্ডিত। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে, 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। দেখো ইংরেজিতে আর বাংলায় কিভাবে মিলিয়ে পড়বে। জন্ম হচ্ছে ইংরেজির 61 আর এখানে 68 বাংলা। মৃত্যুতেও কিন্তু সেম, খেয়াল করবে। স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি। 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। সে পড়াও শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি। কিন্তু স্বশিক্ষা ও স্বসাধনায় বাংলা ভাষা ও সাহিত্যে এনে দেয় অতুলনীয় সমৃদ্ধি। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা এবং চিত্রশিল্পী। বিশ্বভারতী ও শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা ইত্যাদি কাব্য। ঘরে বাইরে, গোরা, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি হচ্ছে তার উপন্যাস। শেষের কবিতাও কিন্তু উপন্যাসের নাম। গল্প সংকলন হচ্ছে গল্পগুচ্ছ, বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তকবরী ইত্যাদি হচ্ছে নাটক। তিনি ছোটদের জন্য লিখেছেন শিশু ভোলানাথ, খাপছাড়া ইত্যাদি। তার রচিত আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত। অর্থাৎ আমরা যে স্কুলে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত গাই সেটা রবীন্দ্রনাথ লিখেছেন। 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। এই যে দেখো বললাম বাংলা, এই যে মৃত্যু হচ্ছে 41 আর বাংলায়, ইংরেজিতে আর বাংলায় হচ্ছে 48। এটা মিল রেখে, যদি এই 4টা মিল রেখে তোমরা পড়ো তাহলে তোমাদের কিন্তু ভুল হবে না। এবার আমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো দেখব। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে পংক্তিটির রচয়িতাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবির অঙ্গ জুড়ায় কোথায়? দেশের ছায়ায়। জন্মভূমির বিচিত্র সৌন্দর্য কবির মনকে কি করে? আকুল করে। কবি মাগো সম্বোধন করেছেন কাকে? জন্মভূমিকে। জন্মভূমি কবিতার গগনে কি হেসে ওঠে? চাঁদ। কি দেখে প্রথম কবির চোখ জুড়িয়েছে? জন্মভূমির আলো। কবি কোথায় নয়ন মুছতে চান? জন্মভূমিতে। কিসের প্রতি কবির কোনো লোভ নেই? জন্মভূমির ধন রত্নের প্রতি। জন্মভূমির ছায়া কেমন? শীতল। কবির জীবন সার্থক হয়েছে কিভাবে? এদেশে জন্মে। জন্মভূমির বিচিত্র সৌন্দর্য কবির মনকে আকুল করার কারণ কি? কবির দেশপ্রেম। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে উক্তিটির মাধ্যমে কোন বিষয়টি ফুটে উঠেছে? জন্মভূমির অতুলনীয় সৌন্দর্য। জন্মভূমি কবিতায় কবির দেশপ্রেমের অনুভূতির সাথে আর কি প্রকাশ পেয়েছে? গভীর মমত্ববোধ। সার্থক শব্দটির অর্থ কি? সফল।
জন্মভূমি কবিতার রচয়িতাকে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ হয়েছে আমাদের বহু নির্বাচনী। এবার আমরা নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। আগে আমরা উদ্দীপকটি পড়ি। বাংলার হাওয়া বাংলার জল হৃদয় আমার করে সুশীতল, এত সুখ শান্তি এত পরিমল কোথা পাবো আর বাংলা ছাড়া। এ হচ্ছে আমাদের উদ্দীপক। এবার এর আলোকে আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ব। এই যে পাশে এটার কিন্তু মান বন্টন দেয়া আছে। প্রশ্নগুলোর কোন উত্তরের জন্য কত নম্বর। কার ছায়ায় কবির অঙ্গ জুড়ায়? দেশের ছায়ায় কবির অঙ্গ জুড়ায়। কবির জন্ম সার্থক কেন? অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও ঐশ্বর্যে ঘেরা এদেশের জন্মগ্রহণ করতে পেরে কবি নিজেকে ধন্য মনে করেছেন বলেই তিনি এদেশে জন্মগ্রহণ করে সার্থক বলেছেন নিজেকে। বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। এদেশের ঋতু বৈচিত্র্য পাহাড় সমুদ্র নদীসহ সব প্রাকৃতিক উপকরণ কবির মনকে আনন্দ দেয়। এদেশের আলো বাতাসে তিনি বড় হয়ে উঠেছেন, তাই এদেশে জন্মগ্রহণ করে তার জীবন সার্থক হয়েছে বলে তিনি মনে করেন। গ উদ্দীপকের জন্মভূমির প্রতি যে আকুলতা প্রকাশ পেয়েছে তা কতটুকু প্রতিফলন জন্মভূমি কবিতায় খুঁজে পাওয়া যায় ব্যাখ্যা করো। বলছে এই যে জন্মভূমি কবিতায় যে উদ্দীপকে যে জন্মভূমি কবিতার কতটুকু প্রকাশ পেয়েছে, সবটা কি পেয়েছে, কতটুকু প্রকাশ পেয়েছে সেটা আলোচনা করতে বলা হয়েছে। জন্মভূমি আমাদের মায়ের মতো, আমরা মায়ের কোলে জন্ম নেই এবং বেড়ে উঠি। একইভাবে আমরা দেশের কোলে জন্ম নেই এবং বেড়ে উঠি, তাই আমরা মাকে যেভাবে ভালোবাসি দেশকেও সেভাবেই ভালোবাসি। উদ্দীপকে এদেশের প্রতি গভীর ভালোবাসা বোধ প্রকাশ পেয়েছে, আর এই ভালোবাসা থেকে জন্মভূমিতে জন্ম নিয়ে আবার সেখানেই তার আলো বাতাস সুশীতল জল, তার যে শান্তিময় পরিবেশ, এটা পৃথিবীতে এই বাংলা ছাড়া এই কবির এই জন্মভূমি বাংলাদেশ ছাড়া আর কোথাও পাবেন না বলে কবি মনে করেছেন। আর আমাদের এই জন্মভূমি কবিতায় কবি অতি সুন্দর ও আকর্ষণীয়ভাবে অত্যন্ত মায়াবী করে আমাদের এই জন্মভূমির বর্ণনা দিয়েছেন। উদ্দীপকে দেশের প্রতি এক গভীর ভালোবাসা প্রকাশ পায়, তাই বলা যায় যে জন্মভূমির প্রতি ভালোবাসার দিক থেকে উদ্দীপক দুটি যেন একই। তার উদ্দীপকের যে জন্মভূমির প্রতি যে আকুলতা প্রকাশ পেয়েছে সেটা জন্মভূমি কবিতায় আমরা খুঁজে পাই। উদ্দীপক ও জন্মভূমি কবিতায় স্বদেশ প্রেমের যে বহিঃপ্রকাশ ঘটেছে তা মূল্যায়ন করো। প্রথমেই আমরা বলে নেই যে জন্মভূমি কবিতায় কবির গভীর স্বদেশ প্রেমের প্রকাশ ঘটেছে, আমরা কবিতাটি পড়লেই বুঝতে পারি। উদ্দীপকের মাঝে জন্মভূমির প্রতি কবির ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। জন্মভূমির সঙ্গে প্রত্যেক মানুষেরই মনের গভীর সম্পর্ক থাকে। জন্মের পর থেকে দেশের আলো বাতাস প্রকৃতি সব কিছু মানুষের মনে এই ভালোবাসার সঞ্চার ঘটায়, তাই জন্মভূমি প্রত্যেকের কাছে প্রাণের চেয়েও প্রিয়। আর উদ্দীপকেও আমরা দেখি যে বলা হয়েছে বাংলার হাওয়া বাংলার জল কবির হৃদয়কে যেন সুশীতল করে, একেবারে জন্মভূমি কবিতার মতোই। আর এত সুখ শান্তি এত পরিমল অর্থ হচ্ছে বাতাস, যে এমন সুনির্মল বাতাস পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, একমাত্র বাংলা দেশ আমাদের জন্মভূমি মাতৃভূমি ছাড়া। সব কিছুই কবিকে একেবারে বিমোহিত করে রেখেছে। কাজেই নিজের দেশ ও নিজের জন্ম মৃত্যু কামনার মধ্য দিয়ে কবি হৃদয়ের গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে জন্মভূমি কবিতায়। অন্যদিকে
উদ্দীপকে নিজ দেশের জন্মে ও নিজের দেশের যেভাবে কবি করেছেন, নিজের দেশের যে মহিমা গৌরব বর্ণনা করেছেন, সৌন্দর্যে আকর্ষিত হয়ে, সৌন্দর্য পিপাসু হয়ে, সৌন্দর্যকে বিমোহিত হয়ে ভালোবেসে দেশকে যেভাবে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, সেটা জন্মভূমি কবিতায় খুঁজে পাওয়া যায়। তাই আমরা বলতে পারি যে কবির রবীন্দ্রনাথ ঠাকুর জন্মভূমি কবিতার যেই অন্তরের মায়া থেকে সৌন্দর্যের যে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন মাতৃভূমির, উদ্দীপকেও একই রকম বহিঃপ্রকাশ ঘটেছে কবির কবিতায়। তাই বলা যায় জন্মভূমিকে ভালোবাসার মধ্য দিয়ে উদ্দীপকের জন্মভূমির প্রতি কবির ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। সৃজনশীল প্রশ্ন আরও একটি, আগে আমরা উদ্দীপকটি পড়ে নিব। পাখির ডাকে ভোরের সূর্যের সোনালি আলোয় জেগে ওঠে চারিদিক, লাগল কাঁধে কৃষক মাঠে যায়, ছোট ছেলেমেয়েরা যায় মক্তবে, চারিদিকে মিষ্টি বাতাসের হিল্লোল, যত দূর চোখ যায় সবুজ আর সবুজ, এ আমার প্রাণের দেশ জন্মভূমি বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার উদ্দীপকের আলোকে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব। এই যে পাশের মান বন্টন দেয়া আছে, কোন প্রশ্নের উত্তর লিখলে কত নম্বর পাওয়া যাবে। কবি কাকে ভালোবেসে সার্থক হয়েছেন? কবি মাতৃভূমি বাংলাকে ভালোবেসে সার্থক হয়েছেন। কবি তার জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত হতে চান কেন? দেশের প্রতি অগাধ ভালোবাসা থাকার কারণে কবি তার জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত হতে চান। জন্মের পর চোখ মেলে কবি এদেশের আলো দেখেছেন, যা কবির চোখ জুড়িয়েছে। এদেশেরকে ভালোবেসে সমস্ত সত্তা দিয়ে তিনি বাংলাদেশের জয়গান করেছেন। দেশের প্রতি অসীম ভালোবাসা থাকার কারণে কবি তার জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত হতে চান। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকটি জন্মভূমি কবিতার সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। স্বদেশের সৌন্দর্যের বর্ণনা দিক দিয়ে উদ্দীপকটি জন্মভূমি কবিতার সঙ্গে পরিপূর্ণ সাদৃশ্যপূর্ণ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এদেশের প্রত্যেক মানুষকে মুগ্ধ করে। প্রকৃতি যেন তার সব মাধুরী দিয়ে সাজিয়েছে বাংলাকে, আর এই সৌন্দর্য প্রীতি থেকেই জন্ম নেয় ভালোবাসা ও দেশপ্রেম। উদ্দীপকের বর্ণনায় উঠে এসেছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা। এদেশের ভোরের সূর্যের সোনালি আলো জেগে ওঠে, পাখির ডাক, কৃষকের মাঠে যাওয়া, ফসলের মাঠ, চারিদিকে সবুজ আর সবুজ, সব কিছুর মাঝেই অপরূপ সৌন্দর্য লক্ষ্য করা যায়। জন্মভূমি কবিতায়ও কবি বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার বর্ণনা দিয়েছেন। এদেশের প্রকৃতির প্রতিটি অনুষঙ্গই কবিকে মুগ্ধ করেছে, আর এভাবেই উদ্দীপকটি জন্মভূমি কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ঘ নম্বর প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপক ও জন্মভূমি কবিতার মূল ভাব পুরোপুরি এক নয়, বিশ্লেষণ করো। এত কিছুর পরেও এক নয় কেন? কারণ উদ্দীপকে তো আমরা অল্প কিছু দেখেছি, কবিতায় আরও বিস্তারিত, এজন্য কিন্তু এক নয়। তো উত্তরটি আমরা কিভাবে লিখব? উদ্দীপক ও জন্মভূমি কবিতার মূল ভাব পুরোপুরি এক নয়, মন্তব্যটি কিন্তু যথার্থ। জন্মভূমির বিভিন্ন অনুষঙ্গের সৌন্দর্য থেকে মানুষ কখনো বিচ্ছিন্ন হতে পারে না। জন্মভূমির সৌন্দর্য মানুষকে বারবার মুগ্ধ করে, আর এই মুগ্ধতা থেকেই জন্ম নেয় জন্মভূমির প্রতি মমত্ব ও ভালোবাসা। জন্মভূমি কবিতায় কবি বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার বর্ণনা দিয়েছেন। এদেশের বাগানে ফুল, চাঁদের জোছনা, সূর্যের আলো সব কিছুকেই ছড়িয়ে আছে অফুরন্ত সৌন্দর্য।
স্বদেশের এই প্রাকৃতিক সৌন্দর্যে কবি মুগ্ধ হয়েছেন। উদ্দীপকেও বলা হয়েছে এদেশের ভোরের সূর্যের সোনালি আলো, পাখির ডাক, সবুজের সবুজের সমারোহ, ফসলের মাঠের সৌন্দর্যের কথা। উদ্দীপক ও জন্মভূমি কবিতা উভয় ক্ষেত্রে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা রয়েছে, তবে জন্মভূমি কবিতায় বাংলার সৌন্দর্যের বর্ণনার পাশাপাশি দেশপ্রেমের বিষয়টিও গভীরভাবে প্রকাশ পেয়েছে, যা উদ্দীপকে প্রকাশ পায়নি। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় উদ্দীপক জন্মভূমি কবিতার মূল ভাব পুরোপুরি ধারণ করেনি। সুতরাং মন্তব্যটি যথার্থ। শেষ হলো আমাদের আজকের জন্মভূমির প্রশ্ন উত্তর পর্ব ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।